এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রান্না খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। যত হম্বিতম্বি ছিল সবটা কয়েক মুহূর্তের মধ্যে একেবারে ফুস হয়ে গেল। ভাইপো এতটাই এই মুহূর্তে ভয় পেয়ে গিয়েছেন যে কোথাও না কোথাও গিয়ে গর্তে সিঁধিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারছেন এহেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যার কণ্ঠস্বরের নমুনা, ভয়েস স্যাম্পল নেওয়ার কথা বলা হয়েছিল। কি কারণে? তার কারণ একটাই, কারণ তিনি নাকি ডিজে বাজাবেন। যদিও আপনাদের মনে থাকবে যে তার দলেরই কিছু নেতা তারা আবার চরম চরম ঢাকও বাজিয়েছিলেন একটা সময়, কিন্তু তারপর কি ছবি সামনে এসেছে তা আপনারা দেখেছেন। তাকে তিহার জেল পর্যন্ত যেতে হয়েছে। কিন্তু না কোথাও গিয়ে আজ ভাইপো বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিছু কি আন্দাজ করতে পারছেন, যেই কারণের জন্য কণ্ঠস্বরের নমুনা যখন সংগ্রহ করার কথা বলা হচ্ছে তিনি বলছেন করবেন না, বারবার করে আদালতে দ্বারস্থ হচ্ছেন। কিন্তু শেষ পর্যন্ত কি হলো আজ সেটাই আপনাদেরকে জানাবো, এবং কি কারণের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন না তা আজ সোজাসুজি স্বর্ণালীতে চোখে চোখ রেখে প্রশ্ন করব। সঙ্গে থাকুন। ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। ডেপুটি এক্সিকিউটিভ এডিটর স্বর্ণালী সরকারের অনুপস্থিতিতে আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া, এই সোজাসুজি স্বর্ণালীতে। আর এই সোজাসুজি স্বর্ণালীতেই একগুচ্ছ সোজাসুজি প্রশ্ন রাখবো। বর্তমান সময় তারা সরকারে নেই, একদম ঠিক, কিন্তু কি কারণের জন্য সরকারে নেই? ব্যাপক দুর্নীতি, তোলাবাজি, দাদাগিরি, হুমকি চমকি, রীতিমতন এই কারণের জন্যই বর্তমান সময় দাঁড়িয়ে আর তৃণমূল ক্ষমতাতে নেই। রাজ্যে পালাবদল হয়েছে। রাজ্যের মানুষে তারা বুঝতে পেরেছেন যে 2011 সালে যেভাবে লড়াই করে সেই সময় 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে তারা ক্ষমতা এনেছিলেন তৃণমূল কংগ্রেসকে, তা কার্যত ভুল হয়েছে। আজ তার ছত্রে ছত্রে প্রমাণ পাচ্ছেন গোটা রাজ্যের মানুষ, যেই কারণে আরও একবার রাজ্যে পরিবর্তন হলো। কিন্তু এই পরিবর্তনের আঁচ কোথাও না কোথাও গিয়ে ভাইপোরা তারা হয়তো আগেই পেয়েছিলেন, যে কারণের জন্য এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনের ঠিক আগে বলতে শোনা গিয়েছিল যে 4 তারিখের পর দুপুর 12টার ঠিক পর সারা জায়গায় ডিজে বাজাবেন তিনি। ডিজে বাজিয়ে কার্যত কান ঝালাপালা করে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যদিও কিছুটা নম্রতা রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সেসব ছিল না। আমরা বলছি না, গোটা রাজ্যের মানুষ তারা বলছেন। আজ আলোচনা তো অবশ্যই করব কি কারণের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নমুনা অর্থাৎ ভয়েস স্যাম্পল টেস্ট কি কারণের জন্য করতে অনীহা প্রকাশ করছেন। কিন্তু যে কারণের জন্য এই মামলা, যে কারণের জন্য আজকের এই আলোচনা, সেই বক্তব্য আপনাদের জন্য দেখুন। এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আর 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। তোমরা যে ভাষায় বোঝো বন্ধু, অভিষেক ব্যানার্জি সে ভাষায় জবাব দিতে জানে। কি হাস্যকর তার বক্তব্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একজন জনপ্রতিনিধি, পার্লামেন্টারি মেম্বার, তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জবাব দিতে পারেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যেখানে জবাব দেওয়ার কথা ভাইপো তিনি সেখানে জবাব দিতে চাইছেন না কেন? কি কারণের জন্য নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে একেবারে হাইকোর্ট পর্যন্ত যেতে হলো, উচ্চ আদালত পর্যন্ত যেতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? কোথায় লুকিয়ে রয়েছে সেই রহস্য, যেই কারণের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো তিনি কোনোভাবেই ভয়েস স্যাম্পল টেস্ট দিতে চাইছেন না? আইনজীবী মারফত তিনি হয়তো এটাই আবেদন করবার চেষ্টা করছেন বা বোঝানোর চেষ্টা করছেন যে তিনি ভয়েস স্যাম্পল দিচ্ছেন না, তার কারণ একেবারে মাথার উপরে খাড়া ঝুলছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিশ্চিতভাবে আপনাদের মনে রয়েছে 2024 সালে একেবারে তোলপাড় পড়ে গিয়েছিল এই শিক্ষক নিয়োগ দুর্নীতি। কত সংখ্যক শিক্ষকের যারা যোগ্য তারা চাকরি হারিয়েছেন।
এবং একই সঙ্গে এটাও আপনারা জানেন যে কিভাবে দুর্বৃত্তরা তারাও চাকরি পেয়েছেন। কোটি কোটি টাকার নয় ছয় হয়েছে, প্রচুর প্রচুর তৃণমূল কংগ্রেসের বিধায়করা তারা জেল খেটেছে, কিন্তু তারপরেও কোথাও না কোথাও গিয়ে প্রভাবশালী একটা তকমা রয়েছে। কালীঘাটের কাকুর সঙ্গে ফোনালাপ এবং সেইখান থেকেও ভয়েস স্যাম্পল যে প্রয়োজন রয়েছে কোথাও না কোথাও কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাও আজ টের পাচ্ছেন। সেই কারণেই কি এই অনীহা? কিন্তু তিনি তো বলেছেন সব রকমভাবে তদন্তে সহযোগিতা করবেন, তাহলে আজ পাল্টি খাচ্ছেন কেন? বিগত দিনে অতীতেও আমাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, এই কেসে আমাকে শেষ ডাকা হয়েছিল 2023 সালের নভেম্বরে। আমি তখনও এসেছিলাম, তার আগে সেপ্টেম্বরে ডাকা হয়েছিল, আমি তখনও এসেছিলাম। আমাকে দিল্লিতে দুবার ডাকা হয়েছে, আমি গেছি, আমি সিবিআই এর অফিসে গেছি, সব মিলিয়ে প্রায় আমি 10-12 বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের সামনে উপস্থিত হয়েছি। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সাহায্য সহযোগিতা করা, যেগুলো তাদের জ্ঞাতার্থে আনার প্রয়োজন, যে প্রশ্নগুলো আমাকে করেছে আমি তা এবং তারা তাদের কাজ করছেন। রাজনৈতিক প্রেশার আছে না আছে আমি সেটা যাব না। আমাদের গলা কেটে দিলেও আমরা আত্মসমর্পণ করার লোক না, আমরা লড়াই করার লোক। আমাকে যতবার ডেকেছে আমি বিগত দিনেও এসেছি, আমি আগামী দিনেও আসব। আমি আমার মতো করে চেষ্টা করেছি, যখন যেখানে আমাকে যা প্রশ্ন করেছে আমি তার উত্তর দিয়েছি, এবং আগামী দিনেও তারা যদি আমাকে ডাকে, আমার যদি কোনো পূর্ব নির্ধারিত কর্মসূচি না থাকে, আমি নিশ্চিতভাবে আগামী। আজ বলতে খুব ইচ্ছে করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা কি শুধুমাত্র রাজনীতির গিমিক ছিল? যখনই দেখেছেন এত এত ক্যামেরা রয়েছে, এত এত বুম রয়েছে, ঠিক সেই মুহূর্তে তিনি প্রচারের আলো আরও একবার আসবার জন্য বলছেন তদন্তে সহযোগিতা করব। কিন্তু তারপরও সত্যি কি তদন্তে সহযোগিতা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? যদি তদন্তে সহযোগিতা করেই থাকেন তাহলে আদালত পর্যন্ত ছুটে যেতে হচ্ছে কেন? ভয়েস স্যাম্পল টেস্ট দিতে এত ভয় পাচ্ছেন কেন? কোথাও না কোথাও গিয়ে তাকে এটা আরে বহরে বুঝিয়ে দিতে হচ্ছে যে ভয়েস স্যাম্পল টেস্ট যদি নেওয়া হয় তাহলে সেটা একমাত্র এই ডিজের মামলায় নেওয়া হোক, অন্য কোনো মামলার সঙ্গে যাতে যুক্ত না করা হয় সেই আর্জি পর্যন্ত জানানো হচ্ছে। আইনজীবী মারফতে সেই আর্জিও জানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সবটা নিয়ে আমরা প্রশ্ন করব, তার কারণ একটু বোঝবার চেষ্টা করব যে আলটিমেটলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাণভোমরা কি লুকিয়ে রয়েছে ওই গলার কণ্ঠস্বরের মধ্যে, যেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করলে সেখান থেকে আরও বেশ কিছু তথ্য আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে হয়তো শ্রীহরে থাকতে হতে পারে। এত বড় বড় বুলি তিনি আওড়েছেন, এত বড় বড় কথা তিনি বলেছেন, কিন্তু কাজের বেলায় কিচ্ছুটি করতে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বারংবার মানুষকে শুধু প্রলোভিত করেছেন আর নিজের আখেরটা গুছিয়েছেন। ব্যাপক দুর্নীতি করেছেন, চুরি করেছেন, ধমকি দিয়েছেন, এতটাই ঔদ্ধত্য যে আজ কোথাও না কোথাও গিয়ে তাকে খাটের তলায় মুখ লুকাতে হচ্ছে। দরজা দিয়ে যদি কেউ একবার উকি দেয়, সেই কারণের জন্য আমরা এটাও দেখলাম যে দরজায় সেখানে একটা প্রলেপ দেওয়া হয়েছে যাতে অন্ততপক্ষে কোনো মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না দেখেন। ডিমের ঘায়ে তিনি এতটাই মূর্ছা গিয়েছেন যে অন্ততপক্ষে সেটাও তাকে দেখতে দেখা গিয়েছে যে আর যাতে কোনোভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে কেউ না ডিম ছোড়ে, সেই আর্জিটাও পর্যন্ত আদালতে দাঁড়িয়ে তার আইনজীবী মারফত তিনি সেই বার্তা পাঠাচ্ছেন। কিন্তু এরই সঙ্গে আরও একটা বক্তব্য অভিষেকের আপনাদের সামনে তুলে ধরবো, যেই বক্তব্য শুনলে আপনারাও বুঝতে পারবেন যে নির্বাচনের ঠিক আগে কতটা উদ্ধত্ত ছিল তার, কি বলে ফেলেছেন তিনি, হয়তো নিজের অজান্তে অথবা জেনে শুনে। আরও একটা শুনুন বক্তব্য। বৃষ্টি মানেই তৃণমূলের শুভ, তৃণমূলের জন্য অত্যন্ত শুভ এবং আর বিজেপি ভোকাটটা। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। বক্তব্যগুলো আপনাদের সামনে রেখেছি, আপনারা শুনলেন। আর এবার সোজাসুজি আমরা আমাদের যারা অতিথিরা রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে তাদের সঙ্গে পরিচয় সারব। আমার সঙ্গে রয়েছেন অঙ্কন দত্ত, স্বাগত জানাই, আজ বিজেপির মুখপাত্র, এবং অঙ্কনের সঙ্গে তো অনেক কিছু বলবার আছে, জানবার আছে, কিন্তু তারই সঙ্গে আরও যারা রয়েছেন প্রত্যেকের সঙ্গে আমরা পরিচয় পর্ব সারব। কাশেম আলী রয়েছেন রাষ্ট্রবাদী, এবং আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ্ত গুহ প্রযুক্তিবিদ, ঝন্টু বড়াইক আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক। আমি প্রথমেই অঙ্কন তোমাকে দিয়ে শুরু করি, তার কারণ আজকে যে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি ভীষণ ইন্টারেস্টিং। তোমাকে যদি বলা হয় যে তুমি তোমার গলার যে কণ্ঠস্বর রয়েছে তার একটা স্যাম্পল দাও, কিছু টেস্ট হবে, তুমি কি আপত্তি করবে?
না, আপত্তি তো তারাই করবে যারা জানে যে এই ধরনের বায়োলজিক্যাল এভিডেন্স যদি চলে আসে তাহলে তার ক্রাইমটা উন্মোচন হয়ে যাবে। এখন এই যে আশঙ্কাগুলো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে করলেন, এই ধরনের আশঙ্কা প্রত্যেকটা ক্রিমিনালকে আমরা এর আগে করতে দেখেছি, প্রত্যেকটা যে কোনো ক্রাইমের ক্রিমিনাল। যদি চলে যান তাপসী মালিক হত্যাকাণ্ডের সময়, সেই সময় সিপিএম এর যিনি অভিযুক্ত নেতা ছিলেন সুরিত দত্ত, যখন তার কণ্ঠস্বর নমুনা এবং লাই ডিটেক্টর টেস্টের জন্য তাকে বারবার করে তদন্তকারী সংস্থা বলছিল, তাকেও এই একইভাবে ভয় পেয়ে আশঙ্কা নিয়ে আদালতে ছুটে যেতে দেখেছিলেন। তারও সেই সময় তাকে নিয়ে আবার তখন তৃণমূল রাস্তায় নেমেছিল যে কমরেডের গলা টিপে রেখেছে কত তলা, এই বলে মমতা ব্যানার্জি তখন মিছিল করেছিলেন কলকাতার রাস্তায়। এই যে একটা কথা আপনাকে বুঝতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো বিভিন্ন ক্রাইমের ক্রিমিনাল, একটা ক্রাইম নয়, শুধুমাত্র হুমকি নয়, এই আশঙ্কাটা কিন্তু আজকে তার আইনজীবী করছেন, এর একটা সুদূর প্রসারী প্রভাব রয়েছে। যখন আপনি প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট স্ক্যামের থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটটা পাবেন, যেখানে কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি, অরবিন্দ রয় বর্মন, সুরজিৎ চন্দ্র এদের নাম আসছে, যারা চাকরিগুলোকে বিক্রি করেছিল, কালীঘাটের কাকুর কণ্ঠস্বর সেইখানে কিন্তু বারবার অভিষেক ব্যানার্জির নাম উঠে এসেছিল। এবং অভিষেক ব্যানার্জি আইনজীবী আজকে কেন বলছেন বারবার করে যে যদি এই কেসেও কণ্ঠস্বরটা ব্যবহার হয়, যেন দেখবেন এই কণ্ঠস্বর আমার মক্কেলের কণ্ঠস্বর নিয়ে অন্য কেসে যেন সেটাকে ব্যবহার করা না হয়। এখানেই তো প্রশ্ন যে আপত্তিটা কেন? আপত্তি কারণ এই একটা কণ্ঠস্বরকে পরবর্তীকালে যদি তদন্তকারী সংস্থা প্রাইমারি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ব্যবহার করে খুঁজে পেয়ে যায় যে নাম উঠে এসেছিল তখন, যে 100 কোটি টাকার চাকরি বিক্রির ফরমান ঘোষণা করে দিয়েছিল, তার কণ্ঠস্বর আর এই যে ডিজে বাজানোর মাফিয়া অভিষেকের কণ্ঠস্বর যদি এক হয়ে যায়, তাহলে তো এটা খুব পরিষ্কার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক মামলায় দুর্নীতিতে হাজতবাস এমন হবে আর সারা জীবন জেলের বাইরে থাকতে পারবে না, সারা জীবনও জেলের বাইরে থাকতে পারবে না। এবং যে ধরনের আপনি বলছেন যে জেলের ভাত খাওয়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এছাড়াও অনেক বড় বড় কথা বলেছেন। তিনি এটাও বলেছেন যে তিনি যদি দরকার পড়ে তাহলে ফাঁসি কাটে দাঁড়িয়ে যাবেন। তিনি এটাও বলেছেন যদি মানুষ কোনো রকম ভাবে তার সঠিক বিচার, অর্থাৎ এক কথা বলতে গেলে মানুষের সঙ্গে যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়ের বিচারের জন্য যদি তাকে সামনে এসে দাঁড়াতে হয় তিনি দাঁড়াবেন। ফাঁসি কাটের প্রসঙ্গটা কি ছিল? যদি নাকি 10 পয়সার দুর্নীতি ধরা যায়, তাহলে 10 পয়সার নয় 7.5 কোটি টাকা লিপস অ্যান্ড বাউন্স মামলায় তো অলরেডি ইডি অ্যাটাচ করে নিয়েছিল, যে হিসাব বহির্ভূত সম্পত্তি, তার তো ম্যানেজিং ডাইরেক্টর না সিইও এই তো এই অভিষেক ব্যানার্জি। 7.5 কোটি টাকা তো 10 পয়সা পাওয়া যায়নি, তো 7.5 কোটি টাকা পাওয়া গেছে। তো তাহলে তো ফাঁসি কাট তো নিজেই তৈরি করাতে হতো, নিজেই সেই ফাঁসির মঞ্চে ঝুলে যেতে হতো। আরে এরা একটা ক্রিমিনাল। আপনি কোন ক্রিমিনালকে দেখেছেন ক্রাইম করার পর? সঞ্জয় রায় তো যে আরজি করের মামলায় আসামি, সে তো নিজেও বলেছিল যে না আমি লাই ডিটেক্টর টেস্টে যাব না। তো যে কোনো ক্রাইমের আপনি ক্রিমিনাল দেখুন, চোর, ধর্ষক, খুনির সাথে এই মাফিয়া অভিষেকের কোনো পার্থক্য বুঝতে পারবেন না। ধর্ষকরা কণ্ঠস্বরে হচ্ছে আমি যাব না। হ্যাঁ জন্টুদা, না দেখো এখানে অনেকগুলো পার্ট আছে। যে অভিষেক কেন ভয় পাচ্ছেন? অভিষেক ভয় পাচ্ছেন কারণ এটাকে বলা হয় লস কেস, বা তুমি বলো কেস অফ লস। এই যে একবার যদি ভয়েস স্যাম্পল মানে কি, এমন একটা ফরেন্সিক বায়োলজিক্যাল এভিডেন্স যেটাকে ফিঙ্গারপ্রিন্টের সাথে তুলনা করা হয়, অর্থাৎ এটা একটা কংক্রিট পার্ট। ভাই বলছিল লিপস অ্যান্ড বাউন্সের 127.26 কোটি টাকা অ্যাটাচ হয়েছিল প্রথম লটে। অর্থাৎ ক্লিয়ার কাট যখন অভিষেকের একটা পার্টের দুর্নীতি ধরা পড়েছিল, সেটাও সাফিসিয়েন্ট নয় তাকে জেলে রাখার বেশি দিনের। দরকার ছিল একটা কংক্রিট সিদ্ধান্ত, যেখানে থার্ড সাপ্লিমেন্টারি প্রাইমারি রিক্রুটমেন্টের সেখানে 3-4 জনের ভয়েসের সাথে মেলাতে পারলে তাহলে ম্যাটেরিয়াল রেকর্ড অন ট্রান্সফার, অর্থাৎ কান টেনে মাথাটাকে আনা যেত। এই কারণে ডরাচ্ছে। দ্বিতীয়, দেখো আমরা প্রথম দিন থেকে বলছি অভিষেক কেন যে কোনো নটোরাইজ ক্রিমিনাল এই ধরনের এভিডেন্স দিতে গিয়ে ডরায়। ঠিক ভাই তুমি বলছিলে যে অঙ্কনকে দিলে কোনো বাধা থাকবে না, বাধা থাকবে না। আমাকে যদি কোনো ক্রাইম না করে আমাকে বলে ভয়েস স্যাম্পল দিতে,
প্রাথমিকভাবে সুনাগরিক হিসেবে এখানে যারা যারা আমরা উপস্থিত রয়েছে, এমনকি অনলাইনেও যারা আমাদের সঙ্গে গেস্টরা রয়েছেন, আমি প্রথমে একটুখানি পরিচয় পর্ব সেরে নিই। সুদীপ্ত সরকার, তিনি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, আইনজীবী। অবশ্যই তার কাছে আমি যাব, রিয়াকশন নেব, কিন্তু তার আগে একটা বিষয় তো স্পষ্ট, যারা যারা আমরা এখানে উপস্থিত রয়েছে, আমার সঙ্গে হয়তো প্রত্যেকে সহমত হবেন যারা আমার গেস্টরা রয়েছেন, যে আমাদের কাছে যদি কেউ এসে বলে যে তোমার ভয়েস স্যাম্পলটা আমাদের প্রয়োজন রয়েছে, আমরা প্রত্যেকে দিতে রাজি হব, কিন্তু আইনে একটাই আছে। হ্যাঁ। ধরো আমার কাছে যদি বিনা কারণে কেউ ভয়েস স্যাম্পল চায়, কেউ বন্ধু বা কেউ ভাই, আমি দিলাম, কিন্তু আইন বলছে যদি বিনা কারণে আমার থেকে কেউ ভয়েস স্যাম্পল নেয়, আইনি ভাষায় আমার মৌলিক অধিকার আছে ডিনাই করা। কিন্তু অভিষেক যেটা ডিনাই করছেন সেটা আইনের পরিভাষায় কিন্তু নেই, কারণ অভিষেক অভিযুক্ত, ম্যাজিস্ট্রেট চাইলে 20 নম্বর অনুচ্ছেদে বলা আছে স্ব-দোষারোপ থেকে সুরক্ষা, অর্থাৎ রাইট এগেইনস্ট সেলফ ইনক্রিমিনেশন, এটাই তিনি পারেন না। অর্থাৎ যে কারণে তিনি বলছেন আমি তো বলে দিয়েছি আমার ভয়েস আমি আমার ইউটা ভয়েস, সেটা যে কোনোভাবেই কোর্টকে বিভ্রান্ত করা, আইন ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখানো, ওটা এভিডেন্স নয়। এটাকে বারবার দেখাতে চাইছেন তিনি, সেটা যে নয়। আদপে ভয়েস স্যাম্পলটা ফ্রিকোয়েন্সি টেস্ট, লিগ্যাল কতগুলো পার্ট দেখে নিয়ে স্টোর করতে পারলে এই কেসটায় পরবর্তীকালে অনেক দূর এগোতে পারবে। আর যদি না নেয়, অভিষেক যেভাবে বিভ্রান্ত করছে তার আইনজীবীর মাধ্যমে, তাহলে কিন্তু আগামীতে এই কেসটা দুর্বল হয়ে যাবে। ভাইপো ভয় পাচ্ছে, ভাইপো ভয় পাচ্ছে, সেই কারণের জন্য কিন্তু কোনোভাবেই রাজি হচ্ছেন না এই ভয়েস স্যাম্পল টেস্টে দেওয়ার জন্য। অর্থাৎ কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করলে, তা পরীক্ষা নিরীক্ষা করলে হয়তো আরো অনেক কিছু বেরিয়ে যাবে। কেঁচো করতে গিয়ে কেউটে বেরিয়ে আসতে পারে, হয়তো হাজতবাস পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করতে হতে পারে, যেই কারণের জন্য তিনি এত ওজন আপত্তি করছেন। এটাই তো মনে হয় নাকি? একদম, কিন্তু আইন কিন্তু অভিষেকের উপরে, কারণ তিনি আইনের উপরে কোনো কিছু হতে পারে না, আইন সবসময়ের জন্য শেষ কথা বলে। তিনি যে রক্ষা কবচটা পেয়েছেন, আইন বলছে সেই বিএনএস এ তিনি যদি সহযোগিতা না করেন 41-এর এসিআরপিসি, যেটা 41-এর বিএনএস, কিংবা 383 উইথড্রল হবে, উইথড্রল, রক্ষা কবচ আর থাকছে না, এটাই স্পেসিফিক্যালি বলা হচ্ছে। একদম, আমি আসবো, ঝন্টুদা আসবো, তবে তার আগে কাশিম আলীর কাছে আমি একটুখানি যাবো, জানবার চেষ্টা করবো। তার কারণ দেখুন, বেশ কয়েকটা ইকুয়েশন এখানে কাজ করছে। একটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগগুলো রয়েছে, ইডি বলুন, সিবিআই বলুন, সিআইডি বলুন, প্রত্যেকের দিক থেকে একটাই নজর অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলতে শোনা গিয়েছে, সব রকমের তদন্তে তিনি সহযোগিতা করবেন, তিনি কোনো ভয় পান না। তাহলে আজ সেই ভয় আর ভীতিটা কেন? সেদিন শুনেছি তোমার অনেক চিত্রনাট্যের মঞ্চস্থ এক কাহিনী। বাংলার মানুষ জানতে চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় সব থেকে বড় অভিনেত্রী। তিনি কথায় কথায় বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এমন করেছেন যে তাকে নিয়ে চর্চা হচ্ছে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেছি কোন আন্দোলনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে, কোন বিষয়বস্তুর উপরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির পরিধি কি। তৃণমূল কংগ্রেসের দীর্ঘ 34 বছরের অপশাসনের বিরুদ্ধে মমতা ব্যানার্জি বাংলার অগ্নিকন্যা ছিল। পরবর্তী সময়ে এই মমতা ব্যানার্জি বাংলার অগ্নিকন্যাতে পরিণত হয়েছে। তিনি ভাইপোকে সামনে রেখে আজকে বলুন, গোটা বাংলার মানুষ একটাই আওয়াজ তুলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে গ্রেপ্তার হবে। কয়লাকাণ্ডের মালিককে, কয়লাকাণ্ডের মাতাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৌমা হংকং থেকে সোনা পাচার করেছে, তার নেপথ্য থেকে তার বউ রুজিরা বন্দ্যোপাধ্যায়। গরু পাচারের মালিককে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বালি পাচারের মালিককে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিন্ডিকেটের মালিককে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তোলাবাজির মালিককে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাটমানির মালিককে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মদের বোতল থেকে 3 টাকা করে কাটমানি খাবার তার মালিককে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসলে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের আমরা একটা সময় শুনেছিলাম যে শান্তিনিকেতন থেকে, ম্যাডাম আমরা শান্তিনিকেতন থেকে আমরা শুনেছিলাম নোবেল চুরি হয়েছে, রবীন্দ্রনাথের নোবেল শান্তিনিকেতন থেকে চুরি হয়েছে। আগামী 5 বছর যদি তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতেন বা আসতে পারতেন, তাহলে আপনারাই দেখতেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে চুরি হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস হচ্ছে সর্বভুক প্রাণী,
তৃণমূল কংগ্রেস যা পেরেছে তাই খেয়েছে। বাংলার মানুষ পরিত্রাণ চেয়েছিল, মানে কোনো বাংলার বাছবিচার মানুষ করেনি? মুক্তি চেয়েছিল, বাংলার মানুষ এই স্বৈরাচারী অত্যাচারী শাসকের বিরুদ্ধে মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছিল। এই লড়াই বিজেপির লড়াই নয়, বাংলার 9.5 কোটি মানুষ মনস্থির করেছিল একটা অত্যাচারী ফ্যাসিস্ট সরকারকে বাংলার মানুষের হাত থেকে মুক্তি দিতে হবে, পরিত্রাণ দিতে হবে। এই নির্বাচন হয়েছিল 26-এ নির্বাচন, বাংলার মানুষকে মুক্তি দেবার নির্বাচন অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি। তাই বাংলার মানুষ ওই দিনের অধীর অপেক্ষায় করছে যে কবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোমরে দড়ি বাঁধবে, কবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিকানা তিহার জেল কিংবা আলিপুর সেন্ট্রাল জেল হবে। তার জন্য বাংলার মানুষ আগে ঘড়ি দেখতেন, এখন আর ঘড়ি দেখে না, এখন সেকেন্ডের কাঁটা দেখছেন। কবে খবর আসবে, চোর ধরো জেল ভরো, অভিষেক কবে যাবে জেলে রে, অভিষেক কবে যাবে জেলে রে। আর এই ভয়টাই হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা পাচ্ছেন, যে কারণের জন্য আইনজীবী মারফত বারবার করে চলে যেতে হচ্ছে আদালত একদম। পর্যন্ত। যদি কাকুর কণ্ঠস্বর মিলে যায়, কাকু যদি কাকু কাকু করতে করতে যদি পিজির উডবান ওয়ার্ডে ভর্তি হয়ে যায়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেওয়ালে প্রলেপ দিচ্ছেন, গেটে 4টে তালা চাবি লাগাচ্ছেন না কেন? বাংলার মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, দুর্নীতির সাথে যার জিরো টলারেন্স। ও যদি মাটির গর্তে বা কবরের মধ্যেও লুকিয়ে থাকে, সেখান থেকে তুলে আনার দায়িত্ব এই সরকারের। দুর্নীতির সাথে কোনো আপোষ নয়, জিরো টলারেন্স। বাংলার মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। আপনারা দেখেছেন গতদিন বারুইপুরের যে ঘটনা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন জাত ধর্ম তোষণ তুষ্টিকরণ নয়, জাত ধর্ম দেখে বিচার হবে না। বাংলার আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এই ধর্ষকদের ক্ষেত্রে জিরো টলারেন্স। আমাদের মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন বলেছিলেন সকালে জমা হবে, সকালে জমা হবে, সন্ধ্যাবেলা খরচ হবে। ধর্ষকদের কোনো ধর্ম নয়। এই সিপিএম ধর্ম নিয়ে অনেক জাতপাত নিয়ে অনেক ন্যারেটিভ তৈরি করেছিল বারুইপুরের মাটিতে। এই সিপিএমকে জিজ্ঞাসা করবেন যে 11 জন বকটুইতে মুসলমানকে পুড়িয়ে কারা খুন করেছিল, সেদিন সিপিএম কোথায় ছিল? আনিস খানকে দোতলার উপর থেকে ফেলে দিয়েছিল, সেদিন সিপিএম কোথায় ছিল? ওই রাজ্জাক খান যে মুসলমান নেতা ভাঙড়ের আপনার শওকত মোল্লার হাতে খুন হয়েছিল, সেদিন কোথায় ছিল? 14 বছরের তামান্না খাতুন সকেট বোমায় তৃণমূলের হাতে লুটিয়ে পড়লো, যার সেই বিচার তো সরকার পরিবর্তনের পর পেয়েছেন। সেই মা কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গিয়েছে, কিন্তু তারপরে বিজেপি সরকার ক্ষমতা আসবার পর শুভেন্দু অধিকারী তিনি নিজে হাতে সবটা হ্যান্ডেল করেছেন। এটাই তো হওয়া উচিত একটা সরকারের মুখ, তো এটাই হওয়া উচিত একটা সরকারের পরিচয়, এটাই হওয়া উচিত। সুদীপ্ত সরকার আমাদের সঙ্গে রয়েছেন, আইনজীবী সুদীপ্তদার সব থেকে বড় বিষয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন আজ আমরা আলোচনা করছি, তখন একটা বিষয় স্পষ্ট যে ভয়েস স্যাম্পল নিয়ে আমরা আলোচনা করতে আজ বাধ্য হচ্ছি। তার কারণ আমরা প্রত্যেকে জানি, যদি কারোর কণ্ঠস্বরের নমুনা দেওয়ার ব্যাপার থাকে, আদালতের নির্দেশে থাকে, তদন্তের স্বার্থে তার এগিয়ে যাওয়া দরকার। কিন্তু তদন্তের স্বার্থ তো দূরে থাক, নিজের স্বার্থ গোছানোর জন্য এখনো পর্যন্ত যেখানে তার কোনো ক্ষমতা এই মুহূর্তে নেই, শুধুমাত্র পার্লামেন্টারি মেম্বার ছাড়া, সে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পিছপা হচ্ছেন কেন? ভয়টা কোথায়? শুনুন, প্রথম কথা হচ্ছে এই নির্দেশটা কিন্তু তদন্ত স্বার্থে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সে কিন্তু এই নির্দেশটা দিয়েছে। ভয়েস স্যাম্পলটা ফার্স্টে অ্যাপ্লিকেশন করতে হয় ইনভেস্টিগেশন অফিসারকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে। সে এনকোয়ারি করে দেখে যে যেই ভয়েস টেস্টটা অ্যাপ্লিকেশনটা করেছে সেই অ্যাপ্লিকেশন অনুযায়ী সেই ভয়েস টেস্টের প্রয়োজন আছে কিনা। যদি সেই প্রয়োজনীয়তা থাকে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে সেটাকে ডাইরেকশন দেয় সেই ভয়েস টেস্ট নেওয়ার জন্য। এইটা হচ্ছে প্রক্রিয়া। আর এখানে আইনের ওপর আস্থা রাখাই হচ্ছে সবার ধর্ম এবং কর্ম। আজকে অবশ্যই অভিষেক ব্যানার্জির কাছে পাওয়ার আছে, তার মধ্যে তার কাছে তার এখতিয়ার আছে যে সে আরেক হায়ার কোর্টে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারে অ্যাজ পার ল। তো সে সেটা করেছে, সে সেই রেমিডি নেওয়ার চেষ্টা করেছে, সেই রিলিফ নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু কোনো কারণবশত হাইকোর্ট মনে করেছে যে না, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে এনকোয়ারিতে দেখে যেই নির্দেশটা পালন করেছে সে যথাযথ এবং তাকে ভয়েস টেস্ট দেওয়া উচিত 15ই জুলাইতে। তো আমার মনে হয় এইখানে আর কোনো মানে এই নিয়ে আর কোনো দ্বিমত থাকা উচিত না। জুডিশিয়ারির উপর বিশ্বাস আস্থা রেখে আরো একবার আদালতে যেতে হলো কেন? আপনাকে তো আমি বলছি যে তার জুডিশিয়াল
জুডিশিয়ারির কাছে তার যাওয়ার অধিকার আছে, নাগরিক হিসেবে এই দেশ তাকে সেই অ্যাজ আ সিটিজেন তাকে সেই না না, তিনি তো যেতেই পারেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একেবারে স্পেসিফিক্যালি আমার একটাই প্রশ্ন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার করে আদালত পর্যন্ত যেতে হচ্ছে কেন? একটা সামান্য বিষয়ের জন্য তিনি বারবার করে যাচ্ছেন কেন? এদিকে তিনি স্বীকার করছেন যে ডিজে বাজানোর ভয়েসটা তার নিজে, কিন্তু যখনই নমুনা সংগ্রহের কথা বলা হচ্ছে তখনই তিনি আপত্তি করছেন। আমি একটা আইনজীবী হিসেবে এইটুকুনি বলতে পারি, সে একটা দেশের নাগরিক হিসেবে তার উচ্চ আদালতের কাছে যাওয়ার অধিকার আছে, আর আদালত সেটা দেখে বিচার ভাবনা করে দেখবে যে সেইটা আদৌ প্রয়োজন আছে কিনা। সে আদালত দেখে প্রয়োজনীয়তা মনে করেছে এবং আচ্ছা, আমাকে একটা কথা বলুন সুদীপ্ত দা, আমাকে একটা কথা বলুন দাদা প্লিজ, একটা কথা বলুন, একটা প্রশ্ন আমার সুদীপ্ত দা, একটা প্রশ্ন আমার থাকবে আপনার কাছে। আপনিও চান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কণ্ঠস্বরের নমুনাটা সংগ্রহ করা হোক, তা পরীক্ষা করা হোক, হ্যাঁ বা না? আমার চাওয়া না চাওয়ায় কিছু যায় আসে না। আপনিও তো রাজ্যের মানুষ, দায়িত্ব প্রাপ্ত একজন নাগরিক, আপনিও আমাদের সবার মতো। আপনাকে কি বলছি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে ডকুমেন্ট দেখে সে এই নির্দেশটা দিয়েছে, তার উপর আর কিছু হয় না। এখানে চাওয়া না চাওয়ায় কিছু যায় বেশ, আপনি আমাদের সঙ্গে থাকুন সুদীপ্ত দা। চাইলো না, এই দেশটা তো কারোর বাবার না। ঠিক ঠিক ঠিক, আমি আসবো, প্লিজ আমাদের সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন সুদীপ্ত দা। বলি, আপনি ঘটনা হচ্ছে দেশটা তো কারো বাবার না, এটা একদম ঠিক। এবং একটা জুডিশিয়ারি আরে মশাই আপনি বলুন না আগে কালীঘাট তৃণমূল 2021-এ যখন আমরা ওখানে হারলাম, তখন 2রা মে অভিষেক ব্যানার্জির নির্দেশে পরের 3 দিন সারা রাজ্যে তাণ্ডব চলে। একদম যিনি আজ দেখা সাজছেন যে ডিমের ঘায়ে মূর্ছা যাবেন, তার নির্দেশে 68 জন খুন হয়, তার নির্দেশে 350 জন রেপ হয়, তার নির্দেশে 20,000 বাড়িকে আগুনে পোড়ানো হয়, চারিদিকে অটো থেকে শুরু করে দোকান ভেঙে বহু লোককে ঘর ছাড়া করা হয়, তারা পরের 5 বছর ঘরে আসতে পারেননি। অভিষেক ব্যানার্জি আজকে বলছেন যে আমার মাথায় যেন ডিম না পড়ে। ঠিক এত বড় বড় কথা। এই কয়েকদিন আগে র্যাম্প বানিয়ে নায়কের মতো একটা কালো ড্রেস পরে ওখানে হেঁটে হাইটটা বাড়ানোর জন্য 3 ইঞ্চি হিল পরে ওখানে হেঁটে তিনি বড় বড় কথা বলতেন। আজকে তার এতদিন পর মনে হচ্ছে যে আমার মাথায় যেন ডিম না পড়ে। রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে যাতে নাকি ডিম না ছড়ে তার জন্য দুদিকে লোক দাঁড় করিয়ে রেখেছে। তো মাথায় ঘোমটা দিয়ে রাস্তা দিয়ে গেলেই তো হয়। আপনি রাস্তা দিয়ে বেরোন, আমি বলছি অভিষেক ব্যানার্জি, আপনার যদি এত ভয় থাকে মাথায় ঘোমটা দিয়ে আপনি ভবানী ভবনে যান, আপনাকে কেউ চিনতে পারবে না। আপনি একদম খুব সেফ ভাবে যাবেন, আবার মাথায় ঘোমটা দিয়ে আপনি বাড়ি এসে ঢুকবেন, আপনার কোনো ভয় নেই। আপনার না না, ওই ঘোমটাটা সিনেমায় দেখেছিলাম, এই গঙ্গাজল সিনেমায় দেখেছিলাম, ওটে 21% মানে বড় কাপড়ে যাচ্ছে। তো অভিষেক ব্যানার্জি সেই বড় কাটা পরে না, তাহলে হিলতলা জুতোটাকে চেঞ্জ করতে হবে, ধরা পড়ে যাবে। ওই হিলতলা জুতোটা পরলে কিন্তু ধরা পড়ে যাবে। যে হিলতলা যুদ্ধ করে উনি এই উপরে ঘোরাঘুরি করতেন আর বড় বড় ডায়লগ দিতেন, সেগুলো কিন্তু হয়ে যাবে। এবং আমি বলছি যদি কোনো রকমে এবার এরা ক্ষমতায় আসতে পারতো, এরা কিন্তু ডিম ছুটতো না, এরা বাড়িতে বোম ছুটতো। এবং আমরা এখানে যারা বসে আছি না, আমি আর অঙ্কন, আমি অঙ্কন এবং আপনিও যেহেতু আছেন, আমরা মোটামুটি সব উঠে যেতাম। আমরা 4 জন যারা আছি এখানে বসে, আমরা কেউ এতদিন বেঁচে থাকতাম না, সবার লিস্ট তৈরি হয়ে গেছিল প্রত্যেকের। আপনারা অভিযোগের তীর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে রেখেছেন, কিন্তু আমি একটা বাইট শোনানোর কথা বলবো আমার পিসিআর টিমকেও, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমি গদ্দার নই। তিনি পরিষ্কার করে বলছেন আমি কোনো অন্যায় করিনি, আমি সত্যিই সৎ। আমরা যুক্তির খাতিরে মেনে নিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সৎ। যা যা অভিযোগ তার বিরুদ্ধে এখনো পর্যন্ত হয়েছে, যা যা মামলা তার বিরুদ্ধে এখনো পর্যন্ত হয়েছে, সবটা ভুল, সবটা ভ্রান্ত। তার কথাতেই তার আইনজীবী মারফত তিনি বারবার করে এটা বোঝানোর চেষ্টা করেছেন যা হচ্ছে সবটাই নাকি প্রতিহিংসা পরায়ণতাবশত করা হচ্ছে। কিন্তু যদি সেটাই হয়ে থাকে, তাহলে এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখনই তাকে ডাকা হয়েছে তখনই না গিয়ে কেন বারবার করে ঘুরিয়েছেন? অবশ্যই আমি আসবো, কিন্তু তার আগে সেই বক্তব্যটা আপনাদের জন্য শুনুন। যারা জিজ্ঞাসাবাদ করেছে তাদের সময় নষ্ট, আমারও সময় নষ্ট। নির্যাস হচ্ছে একটা আস্ত হাস্যডিম্ব আর শূন্য, যেটা আমি গতকালও বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোন রকম কোনো তথ্য বা প্রমাণ থাকে জনসমক্ষে আনা হোক, আমাকে জিজ্ঞাসাবাদ করার কোনো প্রয়োজন নেই। সরাসরি একটা ফাঁসির মঞ্চ করা হোক, আমি সেখানে গিয়ে মৃত্যুবরণ করব। আমি 3 বছর আগে পয়লা কেসেও একই কথা বলেছিলাম, গরুতেও একই কথা বলেছিলাম,
এবং আজকে দাঁড়িয়ে 3 বছর পরে এসএসসি কেসে যখন আমাকে সিবিআই ডেকেছে কোর্টের অর্ডার কমপ্লাই করে, আমি সেখানে দাঁড়িয়েও এই নিজাম প্যালেসে একই কথা বলছি। কয়লা গরু এসএসসি গত 3 বছর ধরে একই কথা বলতে বলতে কার্যত কোথাও না কোথাও গিয়ে হয়তো অভ্যেসবশত তিনি এই কথা বলে ফেলছেন, মানে না চাইতেও একই রকমের কথা। আমরা প্রত্যেকটা দিন যখন অ্যাঙ্কারিং করতে আসি তখন আমাদেরও হয় যে ওই চ্যানেলের নাম বলুন বা একেবারে ইন্ট্রোটা কি হবে সেটা বলতে বলতে আমাদের ঠোঁটস্থ হয়ে যায়। ঠিক একই রকমভাবে আজ হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও যে বক্তব্য আমরা শোনালাম হয়তো কোথাও না কোথাও গিয়ে সেটাই ইন্ডিকেট করবার চেষ্টা করলেন, তাই নয় কি সুদীপ্তদা? আপনাকে আমি বলি কতগুলো যে কারণে গলার স্যাম্পলটা নেওয়া হয় সেটা হলো কতগুলো মানে আপনার ইয়ে আছে, যেমন লাইভলিহুড টেস্ট, F1, F2, F3 বা সিপিপি, এই ধরনের কিছু ইন্ডিকেটর আছে। আমার ঘটনা হচ্ছে আমাদের জুডিশিয়ারি বা আমাদের জুডিশিয়ারি কেন পুলিশকে অ্যালাউ করছে না যে অন্তত গত 10 থেকে 12 বছরে অভিষেক ব্যানার্জি সংসদে অন্তত 10 বার ওখানে বক্তব্য রেখেছে। সংসদের সেটা তো নিশ্চয়ই অথেন্টিক, ওখানে নিশ্চয়ই ছায়া যাবে না। ওই যে ওখানকার যে ভয়েস আছে, ওখানকার অন্তত 10টা ভয়েস নিয়ে সেগুলোর দাঁড়ান সেগুলোর একটা গ্রাফ করে তার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তার মধ্যে রেখে ওটাকে টেস্ট করে মিলিয়ে নেওয়া যায়। কেন এই লোকটাকে ডাকা হচ্ছে ইত্যাদি কোনো প্রয়োজনই নেই। আমি বলছি এই লোকটাকে ডাকার কোনো প্রয়োজনই নেই। সংসদে একদম অথেন্টিক এই লোকটা 10 বার 100 বার ওখানে বক্তব্য রেখেছে, ওখানকার যে স্যাম্পল আছে ওই স্যাম্পলগুলোর যে ইন্ডিকেটর আছে ওটা নিয়ে কোর্টে পেশ করে একদম জেলে ঢুকিয়ে দেওয়া উচিত। বারবার দেখুন এদের কাছে পয়সা আছে, এরা এই অভিষেক মনু সাংভিকে ধরবে বা এই কপিল সিব্বালকে ধরবে বারবার এই না সেই পয়সা এখন কোথা থেকে পাবে? সিজ করা হয়েছে তো অ্যাকাউন্ট বেশ কয়েকটা, এখন কি আর সেই পয়সা পাবে ঝন্টুদা? কালো পয়সা না কালো পয়সা তো সিজ করেছে, শুধু সারা টাকা আপনি সিজ করেছেন। এদের ব্ল্যাক মানি, এরা চারিদিকে আমি আপনাকে বলি বারুইপুরের পাশে প্রচুর জমি এরা দখল করে বসে আছে এর নামে, পুরোটা বাড়ির চাকরের নামে, জিয়ের নামে, এদিক ওদিক করে প্রচুর জমি এরা সিজ করে বসে আছে। সারা পশ্চিমবঙ্গে কত প্রপার্টি এদের আছে আপনি জানেন না। ওটা তো আপনি হোয়াইট মানি দেখছেন, ওটা টোটাল মানির 1% কি 2%, 98% ব্ল্যাক মানি ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। এবং ও যদি আজ দেশ থেকে পালিয়ে যায়, ভানুয়া যদি থাকে বাকি জীবনটা, ওর যে কত টাকা আছে আপনারা কল্পনাই করতে পারবেন না। সেখানে ওই 2 টাকা আপনি সিজ করে কিচ্ছু করতে পারবেন না এদের। ঠিক, কিন্তু পালিয়ে কি যেতে পারবে না তো যেভাবে তদন্ত এগোচ্ছে? দেখা যাচ্ছে না। প্রথমে টেকনিক্যাল বিষয়টা ভয়েস স্যাম্পল, দেখো বিজ্ঞানের ছাত্র এই বিষয়টা নিয়ে একটু হলো আমি জানি যে অটোমেটিক স্পিকার রেগুলেশনস, অটোমেটিক স্পিকার অ্যাপারিশন, অটোমেটিক স্পিকার আইডেন্টিফিকেশন, 3টে মোডে ভয়েস স্যাম্পল টেস্ট করা হয়। এবং সেক্ষেত্রে ধরো আমার ভয়েস স্যাম্পল নিতে গেলে আমি যদি জনসভায় বা তোমার চ্যানেলে চিৎকার করে বলছি এই ভয়েস স্যাম্পলটা কার্যকর হবে না, এই কারণ এই ভয়েস স্যাম্পলের সাথে অনেক ধরনের নয়েজ ঢুকে পড়ছে। স্পেসিফিক বিজ্ঞান বলছে একদম যে সেখানে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, উচ্চারণ পদ্ধতি, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, অনেকগুলো স্যাম্পলের সাইজ লাগে। এই জন্য আমি বলছিলাম না সেক্ষেত্রে তো আপনার ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে না হয় ওই স্যাম্পল নিতে গেলে কিছুটা এদিক ওদিক করা যেতে পারে, স্বরবর্ণের ক্ষেত্রে তো ধরা পড়বে। এবং তাকে নয়েজলেস পরিস্থিতিতে তাকে স্যাম্পলটা নিতে হবে। একাধিকবার এগুলো ফেল করে। এবং আরেকটা তোমাকে পরিষ্কার বলছি যে হাতির তো খাওয়ার দাঁত একটা, দেখানোর দাঁত একটা, তাই না? এই তৃণমূলের তোমরা যেটাকে হোয়াইট মানি দেখছো, এটা হচ্ছে তোমার দেখানোর দাঁত, খাওয়ার দাঁতটা অনেক ভয়ানক। আর তৃতীয়, অভিষেককে নিয়ে তৃণমূলপন্থী আইনজীবী একটা মিথ্যাচার করলেন, জেনে বা না জেনে আমি জানি না, ওনাকে উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি। তুমি জানো অভিষেকের নিয়ে আরেকটা মামলা হয়েছিল ভোট লুট ডায়মন্ড হারবারে, সেটা নিয়ে যখন অভিজিৎ মামলা করেছিল হাইকোর্টে, বারবার শুনানিতে ওনার পিসিমণি নন্দীগ্রামের কেসটার মতন যায়নি। হাইকোর্ট বলতে বাধ্য হয়েছিল আসছেন না কেন, একতরফা মামলার রায়টা দেব। অর্থাৎ ইনি হাইকোর্টকে তোয়াক্কা করা, ভারতবর্ষের রিপাবলিক স্ট্রাকচার, ফেডারেল স্ট্রাকচারকে তোয়াক্কা না করা, তৃণমূল তো মানেই না, এটা নতুন, এর আগেও তো একই সময় অভিযোগগুলো এসেছে একইভাবে। এবং এই যে ডিজে মামলায় উনি কি বলেছিলেন, ভারতবর্ষের আইনটাকে মানেন না, উনি বলেছিলেন, মনে আছে, মানেন না। অর্থাৎ অভিষেক বদ অভ্যাস থেকে বেরোতে পারেননি, এই ফেরেববাজি তার থেকে বেরোতে পারেনি। অভিষেক যে মামলায় আরো একটা তকমা দিলেন ঝন্টুদা, ফেরেববাজ। অঙ্কন দেখুন আমি দুটো কথা বলবো যে এই যে
এই ধরনের যে পলিটিক্যাল মাফিয়া যারা রয়েছে, যেমন আমরা এর আগে লালু প্রসাদ যাদবকে দেখেছিলাম, কারণ এরা ক্ষমতা শাসন ব্যবস্থার মধ্যে থাকে, তো ফলে সমস্ত ব্যাপার আইনি তার উত্তর তো পেয়েছে, জঙ্গলরাজ শেষ বিহারে। না না, সেটার কিন্তু আমি বলছি সেই জায়গাতে দাঁড়িয়ে এরা আইনি ফাঁক ফোকর, একটু আগে সুদীপ্ত দা বললেন সুপ্রিম কোর্ট অবধি মানুষের পয়সা লুট করে এরা নিজেদের অর্থ বৈভব বানিয়েছে, তো সুপ্রিম কোর্ট অবধি আইনি রক্ষা কবচ পাওয়ার জন্য লয়ার নিযুক্ত করা, একজন লয়ার একটা কেসে দাঁড়ানোর জন্য 50 লাখ 1 কোটি 1.5 কোটি টাকা নেবে, এই ব্যবস্থা এরা অনায়াসে করতে পারে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ জয়ললিতার মামলা এবং লালু প্রসাদ যাদবের মামলায়, দুটো মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল এই যে আইনি রক্ষা কবচ পেয়ে পেয়ে এই যে ব্যাপারগুলোকে দীর্ঘমেয়াদী দীর্ঘসূত্রিতায় করে দেওয়া প্রত্যেকটা তদন্তকে, লালু প্রসাদ যাদবের কনভিকশন 6.5 বছর পিছিয়ে গেছিল, কারণ এই রক্ষা কবচগুলো এই যে জেলা আদালত থেকে হাইকোর্ট থেকে এই যে এইগুলো এরা অনায়াসে পেয়ে যায়। জয়ললিতার ক্ষেত্রেও 4.5 বছর জয়ললিতা পিছোতে পেরেছিল। এই যে এই মাফিয়াটা এত বড় বড় কথা বলে না, যে কয়লাতে 3 বছর আগে ডেকেছিল, গরুতে 4 বছর আগে ডেকেছিল, আজকেও ও এই যে প্রিভিলেজটা পাচ্ছে, এই যে ওর বিরুদ্ধে তদন্তকারী সংস্থা অ্যারেস্ট করতে পারছে না, একমাত্র কারণ হচ্ছে ও আইনি রক্ষা কবচটা নিয়ে রেখেছে। এই যে আমাদের আদালতের কাছে এবং আইনি ব্যবস্থার কাছে, আজকেও যখন বিচারপতি বলছেন যে রক্ষা কবচ দেওয়া থাকা সত্ত্বেও আপনি 3 বার আদালতের নির্দেশ অমান্য করছেন কেন? যে মাফিয়া 3 বার আদালতের নির্দেশ অমান্য করছে তাকে তো আর আইনি রক্ষা কবচ দিয়ে রাখাটাই উচিত নয়। কি গ্যারান্টি আছে আবার চতুর্থবারের জন্য এই একইভাবে আদালত অবমাননা করবে না? অবিলম্বে আইনি রক্ষা কবচ প্রত্যাহার করা উচিত এবং যে সমস্ত আইনি প্রক্রিয়া রয়েছে তার মধ্যে সরাসরি ফ্রি হ্যান্ড দিতে হবে তদন্তকারী সংস্থাকে। আমরা যখন তদন্তকারী সংস্থার কাছ থেকে রেজাল্ট চাই তখন তাকে ফ্রি হ্যান্ড দেওয়াটা আমার মনে হয় তৃণমূলের আরো একটা ভাব সম্প্রসারণ যদি আমি করে থাকি তাহলে বিষয়টা চলে আসে যে যেটাই করা হোক না কেন তদন্তকারী সংস্থা তারা কারোর না কারোর অঙ্গুলি হেলনে নাকি এবং সুপ্রিম কোর্টের, আমি একটাই বলছি, সুপ্রিম কোর্ট 2025 সালে রিতেশ সিনহা ভার্সেস স্টেট অফ ইন্ডিয়া মামলায় পরিষ্কার বলেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি ভয়েস স্যাম্পল টেস্টের জন্য বলেন কোন যে অভিযুক্ত বা কারণ যার বিরুদ্ধে হবে সে এই তদন্তটাকে এড়িয়ে যেতে পারে না। তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশ যে অমান্য করছে, যে মাফিয়া অমান্য করছে, তার বিরুদ্ধে তো ইমিডিয়েট আইনি পদক্ষেপ নেওয়া উচিত এবং হাইকোর্ট রক্ষা কবচ দিয়ে পুলিশকে বাধ্য করছে অ্যারেস্ট না করা, তদন্তকারীকে অ্যারেস্ট না করার, এতে তো আইনি প্রক্রিয়াটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে আমি উত্তরটা নেব। সুদীপ্ত সরকার তিনি আমাদের সঙ্গে রয়েছেন, কিছু বলতে চাইছেন সুদীপ্ত দা? আমি একটা কথা অঙ্কন বা সবাইকে বলতে চাইছি যে এই যে হিয়ারিংটা হয় এতে একমাত্র অভিষেক ব্যানার্জির লয়ার দাঁড়ায় তা না, স্টেটের রিপ্রেজেন্টেটিভও দাঁড়ায় যারা পুলিশ এবং স্টেটকে রিপ্রেজেন্ট করে। তো তারা যদি এই ব্যাপারটাকে জোর দিয়ে বলে তাহলে সে আলাদা আবার একটা লিবার্টি পায় না আর একটা মামলায় একই ব্যাপারে ফাইল করা। এইটাও তো আপনাকে দেখতে হবে। আমাদের দুর্ভাগ্যের বিষয় যে যত দামি উকিল লাগাবে সেই দামি উকিল তারা গিয়ে শুনুন আমি আপনাকে বলছি, এর আগে মমতা ব্যানার্জি হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে গেলেন। এটা যখন বিচার গেল সুপ্রিম কোর্টে, প্রথমত এটা সুপ্রিম কোর্টে না, এটা শিয়ালদা কোর্টে হওয়া উচিত, সেই কেস গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে কনস্টিটিউশন নিয়ে আলোচনা হচ্ছে। হোয়াট ইজ দিস? কনস্টিটিউশন নিয়ে আলোচনা হচ্ছে, এটা ছিনতাইয়ের কেস, সেখানে সুপ্রিম কোর্টে গিয়ে কনস্টিটিউশন নিয়ে আলোচনা শুরু করেছে। কোনো পকেট মার সুপ্রিম কোর্টে পৌঁছাতে পারে না, পৌঁছাতে পারবে সেখানে ছিনতাই করে নিয়ে চলে গেল ইডি থেকে, আর সুপ্রিম কোর্টে গিয়ে কপিল সিব্বল গিয়ে ওখানে সংবিধান নিয়ে আলোচনা করছে। হোয়াট ইজ দিস? এটা হচ্ছে নাকি? এটা বললে আমাদের অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে কালকে। আমি শুনছি এটা বললে আমাদের অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে কালকে। সুপ্রিম কোর্টে কি করে এটা ছিনতাইয়ের কেসে, এটা ছিনতাইয়ের কেসে সুপ্রিম কোর্টে কিভাবে আপনি আমাকে বলুন যে সংবিধান নিয়ে আলোচনা হয়? এটা কি মানে আইএএস এর প্রিলিমিনারি ক্লাস হচ্ছে নাকি? এটা কি আইএএস এর প্রিলিমিনারি ক্লাস হচ্ছে? বাচ্চাদের শেখাচ্ছেন সংবিধান আপনারা? এটা কি হচ্ছে নাকি? এটা সাবজেক্টের বাইরেও সব সাবজেক্ট নিয়ে আরে এই কেস তো শিয়ালদা কেসে কোর্টে হওয়া উচিত। সুপ্রিম কোর্ট নিল কেন এই কেস? সুপ্রিম কোর্ট এই কেস নিল কেন? সবচেয়ে বড় কথা, এই কেস তো শিয়ালদার কোর্টে হওয়া উচিত। একটা লোক ছিনতাই করে আরেকজনের থেকে, আমি যদি চিন্তাই করতাম, আমি যদি ইডি বা লোকাল একটা কনস্টেবল থেকে চিন্তাই করতাম একটা ফাইল, আমাকে জেলে ঢুকিয়ে দিত এবং ওই কেস হতো শিয়ালদা কোর্টে। সেখানে আজকে ওর কেস হচ্ছে, ওনার কেস হচ্ছে কোথায়? সুপ্রিম কোর্টে। এটা কি ইয়ার কি হচ্ছে নাকি? না না, তদন্তকে
ঘুরিয়ে দেওয়ার জন্য এটা কি ছেদ যুক্তি হতে পারে যে ডিম মারবে বলে আমার মক্কেল আসছে না? ডিম মারবে বলে আপনারা তো বোম ছুটতেন মশাই, ডিমে ভয় পাচ্ছেন, ডিমের গায়ে মুচ্ছা যাচ্ছে না ডিম আপনারা। মানুষ কেন ছুটছে? আরে এখানেও একটা প্রশ্ন রয়েছে, ডিম মানুষ কেন ছুটছে? রাজনৈতিক বিষয়, আপনি অঙ্কন যেটা বলছো ওটা রাজনৈতিক বিষয়। যদি রাজনৈতিক বিষয় আসবে কেন? রাজনৈতিক বিষয় তদন্তে আসবে কেন? কি নেবে না সেটা তো হচ্ছে রাজনৈতিক অ্যাঙ্গেল দিয়ে তার একটা বিশ্লেষণ হয়, কিন্তু জুডিশিয়ারি তো রাজনৈতিক অ্যাঙ্গেল দিয়ে বিশ্লেষণ হবে না, জুডিশিয়ারি তো চলবে। আপনি বলুন, আপনি কোন তৃণমূল? কালীঘাট তৃণমূল না বালিশ তৃণমূল? এটা বলুন, আমরা কনফিউজ হয়ে যাচ্ছি। বা চটিটা বালিশ, তাই তো? আপনি বলুন, কালীঘাটের চটিচাটা তৃণমূল না বালিশব্রত তৃণমূল? বলুন, আমরা তো কনফিউজ হয়ে যাচ্ছি। আপনি যেই যে কথাটা বলছেন এই কথা ভিত্তিহীন। আমি কিসের ভিত্তি? আসিনি, আমি তৃণমূলের প্রকার ভেদে যাওয়ার থেকেও আমার মনে হয় প্রাসঙ্গিক বিষয় আমাদের ফেরাটা দরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কেন যাচ্ছেন না? সব থেকে বড় কথা, সুদীপ্তদা আমাদের সঙ্গে রয়েছেন, সুদীপ্তদাও নিজের মতামত জানালেন ঠিকই, কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি যখন বলছেন যে রক্ষা কবচ যতক্ষণ রাখা হয়েছে ততক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যদি আসেন ভালো, যদি রক্ষা কবচ আমাদেরকে তুলেই নিতে হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু জেলও হতে পারে। এবং সব থেকে বড় বিষয় অঙ্কন, না না, তুলে নেওয়াই উচিত। আপনি রক্ষা কবচটা দিয়ে কি পেলেন? আমার তো বিচারপতির কাছেও এটা প্রশ্ন। প্রথমবারই তো বলা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখনই ডাকা হবে তদন্তের স্বার্থে তাকে যেতে হবে। এটাই তো, যে তদন্তের স্বার্থে সহযোগিতা করবে এই সূত্রে তো আজকে রক্ষা কবচটা দিয়েছিলেন। সেই শর্তটা কি এই মাফিয়া মানলো না তো? তাহলে তারপরও তাকে রক্ষা কবচ দিয়ে কাকে বাঁচানোর চেষ্টা হচ্ছে? রক্ষা কবচ আপনি দিয়ে রাখছেন, কি বলছেন তদন্তে সহযোগিতা করবে, বিন্দুমাত্র সহযোগিতা করবে। আজকে কি তদন্তে সহযোগিতা করলেন না কেন? সুদীপ্ত সরকার আমাদের সঙ্গে রয়েছে, তিনি তো বারবার করে অনেক যুক্তি দিলেন। প্লিজ, যেহেতু সুদীপ্ত অনেকটা দূরে রয়েছেন, আমি একটু তার কাছেই জানবো যে কি কারণের জন্য এই পদক্ষেপ বা কি কারণের জন্য এত যুক্তি, এত কিছু যা ছেদ যুক্তি হিসেবে এখানে যারা রয়েছেন প্রত্যেকে বলছেন, এমনকি গোটা রাজ্যের মানুষ যারা এই মুহূর্তে সোজাসুজি স্বর্ণালী দেখছেন তারাও বলছেন কি কারণের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছে না? গেলেই বা কি সমস্যা? যখনই তাকে ডাকা হচ্ছে প্রথমবার গেলেই বা কি সমস্যা? তিনি তো বলছেন তদন্ত আমি সহযোগিতা করব, তিনি সব রকম ভাবে বলছেন যখন আমাকে ডাকা হবে, যেখানে আমাকে ডাকা হবে আমি সেইখানে পৌঁছে যাব। তাহলে তিনি যাচ্ছেন না কেন? কেন তাকে নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে বলুন তো আজকের দিনও, যেখানে প্রাসঙ্গিক নয় তৃণমূল কংগ্রেস, কিন্তু তারপরেও তৃণমূলকে ডেকে নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে? আমি তো মুখে একটা কথা বলছি, আলোচনাটাই বন্ধ করে দাও, জুডিশিয়াল প্রসেস অনুযায়ী যাবে। আজকে ওনার যেমনি এখতিয়ার আছে সিটিজেন হিসেবে জুডিশিয়ারি কাছে যাওয়ার, তেমনি না না, এই বিজেপি এই 26-এ ভোটে জেতার পরেও 5 জন কর্মী হারিয়েছি, 5 জন কর্মী হারিয়েছি আমরা এই হুমকির জন্য। সেটার জন্য আলোচনা হবে না? সুদীপ্ত দা, আমার একটা প্রশ্ন, আমার একটাই প্রশ্ন, আমি জানি আপনি অনেক দূরে রয়েছেন, আমার একটা প্রশ্ন দাদা, আপনি বলছেন যে এটা নিয়ে আলোচনা করার কি দরকার? এক মিনিট অঙ্কন, যদি বর্তমান সময় দাঁড়িয়ে বর্তমানে সরকারি কেউ যদি এরকম দুর্নীতি করে থাকে তাহলে সেটা নিয়েও যদি রিপাবলিক প্রশ্ন করে তাহলে তো সেই সময় দাঁড়িয়ে আপনি বলবেন তো কি দরকার? শুনুন, দুর্নীতি হচ্ছে দেশের সবথেকে বড় শত্রু। দুর্নীতি তৃণমূল করলো কেন? যেই দলটার সমর্থনে বলছেন তা করলো কেন? দেশের সবথেকে বড় শত্রু, এই বিষয়ে আমার কোনো দ্বিমত নেই। না, এত কিছু জেনেও তৃণমূল তারা দুর্নীতি করেছে। আইন জানার পরেও অভিষেক এবং তার আইনজীবী যেভাবে আইনটাকে, যেটা ব্ল্যাঙ্কেট তাকে প্রোটেকশন দেওয়ার পরেও তার শর্তটাকে ভেঙেছে, রক্ষা কবচের শর্তটাকে, তাতে আমি আশঙ্কা প্রকাশ করছি যে 15ই জুলাইয়ের আগে এ সুপ্রিম কোর্টের দরজায় না টোকা মারে। বাঁচতে আমি তোমাকে এটা পরিষ্কার বললাম আজকে, যেভাবে সকালের বিরুদ্ধে কোনো মামলা হলে 5 বছরে অভিযোগ ওঠে ভাইপোর বিরুদ্ধে কিছু করেনি বিজেপি কেন্দ্র সরকার। আরে বাবা, করবেটা কি? ক্ষমতায় না থাকার পরেও তো এরা আইন ব্যবস্থার রক্ষা কবচ দিয়ে বসে আছে। পারবে কি করে এর বিরুদ্ধে? অভিষেক মনুসংঘী সংবিধানের বিভিন্ন ক্লজ নিয়ে আলোচনা লেকচার শুরু করবে। সেখানে গিয়ে লেকচার শুরু করবে, ওখানে 3 মাস পর আবার ডেট নেবে, ও সুপ্রিম কোর্টে যাবে, 3 মাস পর ডেট নেবে, সুপ্রিম কোর্টে যাবে, 3 মাসে আরো আমাদের 500 লোককে খুন করা হবে। একদম
কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে যে এই বড় মাপের যারা আইনজীবীরা রয়েছেন সেই আইনজীবীরা তারা কি হিসাবে এদের হয়ে লড়ছে? পয়সা পয়সা বিকাশ বলতে দেখেন না, বিকাশ বলতে দেখেন না, বড় বড় কথা বলে জোর দেবরাজের জন্য এরা পয়সা ছাড়া কিছু বোঝে না। কি হিসাবে এসেছিলেন? কথা বলবে এরা পয়সা ছাড়া কিছু বোঝে না। এই যে বড় বড় নীতি আউড়ে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দেখেননি চোর ওই তৃণমূলের দেবরাজের হয়ে মামলা লড়তে, তখনও কিছু বোঝে না, তখনও পয়সাটাই বোঝে। এরা শুধু পয়সাই বোঝে। অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল, বলুন কাউকে পয়সা ছাড়া না দাঁড়াতে কেউ দাঁড়াবে না। আরে যে দেশে ধর্ষকের পাশে দাঁড়ায়, ধর্ষণ করেছে নৃশংস আইনজীবী পাওয়া যায়, তাহলে এদের বিরুদ্ধে আইনজীবী কেন? বিকাশ রঞ্জন কি বলেছিল? প্রয়োজনে মমতা ব্যানার্জির পাশে দাঁড়াবে। বলুন কোট করুন, দাঁড়ায়, এরা দাঁড়ায়। কাসেমের আইনজীবী পাওয়া গেছিল এই দেশে, ভাবো দেশের মানুষের তাহলে যে খুনি তারা মনে আছে আপনার শামশেরগঞ্জে বাবা সুদীপ্ত সরকার কিছু বলবেন? সুদীপ্ত দা কিছু বলবেন? সুদীপ্ত দা, যদি সবাই চুপ থাকে একটা কথা বলি। আমরা সবাই চুপ। দাদা দেখুন, দেশের সংবিধান ন্যাচারাল জাস্টিস বলে একটা জিনিস দিয়েছে। যদি কাসাব 26/11 মানে যে অ্যাকিউজ, সে যদি দেশের আইনের সুরক্ষা পেতে পারে এই দেশের থেকে, তাহলে সবারই এই দেশের আইনের সুরক্ষা পাওয়ার অধিকার আছে। এই দেশ সংবিধান এটা সবাইকে দিয়েছে। এইটাই হচ্ছে পেশার জায়গা থেকে সবাইকে দিয়েছে। এটা চান না আইনজীবী হলে বলতে পারি, আমি দুর্নীতি কোনো এই যে পরিষ্কারভাবে সামনে আসুক সেটা আপনি চান না। বলছে এইটা ওনারা ওনাদের স্ট্যান্ড থেকে দাঁড়িয়ে আমি বেশ, আমরা একেবারে সময় যেহেতু আমাদের হাতে শেষ, অনুষ্ঠান একেবারে শেষের দিকে এসেছি, একবারে 30 সেকেন্ড করে আমি প্রত্যেকের সময় হয়তো তারও কম দিতে পারবো। অঙ্কন, দেখুন, সহজ কথা হচ্ছে হলো এই ধরনের মাফিয়াদের যদি রক্ষা কবচ দিয়ে রাখা হয় তাহলে সেটা তদন্তের নামে প্রহসন হবে। তদন্তকারী সংস্থাকে খোলা ছুট দিতে হবে, খোলা হাতে তদন্ত করতে দিতে হবে, তবে আমরা একটা জায়গায় দেখতে পাবো। কাসেম আলী, একদম এক লাইনে। আমি আপনাকে বলি যে সুপ্রিম কোর্ট যদি এই ছোট্ট একটা কেস যদি সুপ্রিম কোর্ট নেয় এবং যদি এর হিয়ারিং শুরু করে, আমি বলবো সুপ্রিম কোর্টের উপর আমাদের কিছু বলার নেই, আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, কিন্তু এটা দুর্ভাগ্যজনক হবে, এইটুকুই বলতে পারি। সুপ্রিম কোর্টের কিন্তু এর উপর এটা নিয়ে আবার 1 বছর যদি ডিলে করে তাহলে কিন্তু এটা জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। একদমই তাই। অর্থাৎ আগামী 15 তারিখ ঠিক দুপুর 12টার আগে যেরকমটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি আজ আদালতে দাঁড়িয়ে বড় বড় কথা বলেছেন, ঠিক একই রকম ভাবেই যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বলে থাকেন যে ঠিক সময়ের আগেই নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যাবেন। এখন শুধু এটাই দেখার যে আদৌ সেই দিন নির্দিষ্ট সময়ের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যান কিনা, এবং যেভাবে দম্ভ নিয়ে তিনি বলেন যে যখনই তাকে ডাকা হবে তিনি যাবেন, তদন্তে সহযোগিতা করবেন, ঠিক একই রকম ভাবে এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সময় তিনি সহযোগিতা করেন নাকি, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে, নাকি অন্য কোনো আছিলায় তিনি এই হাজিরা বা নমুনা সংগ্রহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করেন, সেদিকেও আমরা নজর রাখবো। তবে এখন আরও একটা বিরতি নিয়ে আমাদের ফিরে আসতেই হচ্ছে। সোজাসুজি স্বর্ণালীতে সময় হয়েছে এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH